আপু আমি এবার একটু অন্য একটা টপিকে কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমি যতদূর জানি যে আপনি ইউনিভার্সিটির পাশেই আপনার অ্যাকোমোডেশনের ব্যবস্থা হয়ে গেছে। এই অ্যাকোমোডেশন নিয়ে যদি জানতে চাই যে বাসাটা ওখানে ভাড়া নেওয়ার ক্ষেত্রে কোন কোন জিনিস মাথায় রাখা উচিত, এবং আমি কি বাসা যে ভাড়া নিব বা ওখানে যে অ্যাকোমোডেশনের ব্যবস্থাটা করব সেটা কি আমার বাংলাদেশে বসে মানে দেশে বসেই করা উচিত? সেক্ষেত্রে প্রসিডিউরটা কেমন? অথবা যদি ওখানে গিয়ে করি সেক্ষেত্রে প্রসিডিউর কেমন, বা ওখানে গিয়ে করাটা কি আমার উচিত হবে কিনা, নাকি আগেই করে ফেলা উচিত? এই সমস্ত বিষয়ে যদি একটু আলোচনা করতেন। এই ক্ষেত্রে হচ্ছে যেমন যখন আমরা পড়াশোনা করতে আসি তখন কিন্তু আমাদের ইউনিভার্সিটিরই একটা অ্যাকোমোডেশন থাকে, সেখানেও থাকা যায় চাইলে। ইউনিভার্সিটির পোর্টাল থেকেই সেখানে অ্যাপ্লাই করা যায় অ্যাকোমোডেশনের জন্য। এবং সবচেয়ে হ্যাসেল ফ্রি উপায় হচ্ছে এটাই, যে ইউনিভার্সিটির অ্যাকোমোডেশনে থাকা। যেমন এটা হচ্ছে মানে সবচেয়ে বেশি, যখন আমরা দেশে থাকি যেমন বাংলাদেশে বসে, সবচেয়ে ট্রাস্টেড উপায় ছিল এটাই, যে ইউনিভার্সিটির অ্যাকোমোডেশনকে বুক করা। কিন্তু যেটা হয়, ইউনিভার্সিটির অ্যাকোমোডেশনটা কম্পারেটিভলি বেশ এক্সপেন্সিভ হয়। মানে একই ধরনের সুযোগ সুবিধা তোমাকে দিবে, বাট ইন এ এক্সপেন্সিভ ওয়ে। সেক্ষেত্রে হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা যদি আমি অপরচুনিটির কথা বলি, সেটা হচ্ছে তুমি দেশে বসে হচ্ছে অ্যাকোমোডেশন যখন খুঁজো, আমার ক্ষেত্রে আমি জাস্ট দেখেছি যে বেস্ট গুগল রিভিউ দেখেছি আর কি, যে বেস্ট অ্যাকোমোডেশন রিভিউ কোনগুলো দেখাচ্ছে, এবং সেগুলো হচ্ছে আমার কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট থেকে তার দূরত্ব কতখানি, যে কত মিনিট দূরত্ব দেখাচ্ছে, সেই জিনিসটা আমি চেক করেছি সবসময়। যেহেতু আমার প্রতিদিন ক্লাস, আমি অলরেডি তখন জেনে গিয়েছিলাম যে আমার সপ্তাহে কয়দিন ক্লাস, কি কি ক্লাস হবে, কোন টাইমে ক্লাস হবে। তো এই জন্য আমি জানতাম যে আমার প্রতিদিন যেহেতু ক্লাস, আমার খুব কাছাকাছি একটা অ্যাকোমোডেশনে থাকতে হবে। তো সেইভাবে হচ্ছে আমি গুগল রিভিউ দেখে তারপরে এখানে অ্যাকোমোডেশনটা বুক করি। এটা ছিল আমার প্রসিডিউর। আর অনেকে যদি চায়, হ্যাঁ, এটা এটা আমি মনে করি একটু রিস্ক, যে তুমি এখানে এসে তারপরে বাসা খোঁজাটা। কারণ অনেক সময় সেপ্টেম্বর, ম্যাক্সিমাম হচ্ছে স্টুডেন্টরা আসে সেপ্টেম্বর এবং জানুয়ারি। কিন্তু সেপ্টেম্বর হচ্ছে খুবই পিক একটা আওয়ার, এই সময় কোনো কিছু পাওয়া যায় না, সবকিছু ফুল থাকে, সকল ধরনের অ্যাকোমোডেশন ফুল থাকে। এবং কোথাও মানে বাসা খুঁজে পাওয়াটা খুবই টাফ হয়ে যায়। এবং আমি যখন বুক করি তখন দেখা যায় যে আমি যদি না আমার এই অ্যাকোমোডেশন বুক করি, আমি এটা দেখে রেখেছিলাম 2-3 দিন আগে, তারপর যেদিন বুক করি ওই দিন আমি দেখলাম যে আমার আশেপাশের যতগুলো হচ্ছে বাসা ছিল এই অ্যাকোমোডেশনের ভিতরে, সবগুলো বুক হয়ে যায়। মানে এটা এত ফ্রিকোয়েন্ট হয় আর কি। এবং আর আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে এয়ারবিএনবির মাধ্যমে, যে আমি আসলাম, আমি যে দেশে যেতে চাচ্ছি আমি সেই দেশে গেলাম, গিয়ে তারপর আমি কিছুদিন এয়ারবিএনবি তে থাকতে পারি। এয়ারবিএনবির হচ্ছে মানে পার ডে কস্ট আর কি, যে তুমি প্রতিদিন যে কয়দিন থাকতে চাচ্ছ সেই কয়দিনের জন্য কস্ট দিবে। সেখানে তোমার একদম মানে হোটেল টাইপের আর কি হয়, হোটেলের মতোই সুযোগ সুবিধা। তুমি ইচ্ছে করলে রান্না বান্না করেও খেতে পারবে, এরকম সুযোগ সুবিধাও আছে। কিন্তু সেক্ষেত্রে কি আপু কস্টটা কি একটু বেশি? হ্যাঁ, এইটার ব্যাপারটা একটু যদি আরেকটু ক্লিয়ারলি বলতেন। এয়ারবিএনবির এটা অনেকের কাছে একটা নতুন ব্যাপার, যে এভাবে আসলে যে থাকা যায় বা। হ্যাঁ, এটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রেও আছে, যে যদি এমন কেউ হয় যে যার হচ্ছে বাংলাদেশে থাকার কোনো জায়গা নেই, সে কিন্তু এয়ারবিএনবি তে বুক করে থাকতে পারে। এবং দেশের বাইরেও সেম জিনিস, যে যদি কেউ আসতে চায় যে হ্যাঁ আমি এটা হচ্ছে মানে একদম হোটেলের মতোই, কিন্তু কস্টটা আসলে ভেরি করে। তুমি হচ্ছে কত রুমের বাসা নিচ্ছ, এটা একদম একটা পুরো ফ্যামিলি বাসার মতো। যে কয় রুমের তুমি বাসা নিচ্ছ সেটার উপরেও ডিপেন্ড করে কোন লোকেশনে তুমি বাসা নিচ্ছ। যেমন হোটেলে, যেমন বিভিন্ন হোটেলে বিভিন্ন রকম হচ্ছে রেঞ্জ হয়ে থাকে, সেরকমই এয়ারবিএনবির ক্ষেত্রেও সেখানে তোমার কিছু পার্সোনাল ডকুমেন্ট জমা দিতে হয়, যে তুমি ফ্লাই করে আসছো সেটার টিকিটটা তোমাকে শো করতে হয়। এবং তুমি এখানে যদি তুমি 5-6 দিন থাকতে চাও, তুমি অবশ্যই সেটা হচ্ছে অনেক কস্ট অনেক বেশি। তুমি ডিরেক্ট একটা বাসা নিয়ে আসতেছো সেটার কস্ট, এবং এখানে এসে তুমি বাসা খুঁজতেছো সেটার কস্ট, দুইটা কিন্তু আলাদা। কারণ তুমি যখন এয়ারবিএনবি তে থাকছো তখন অবশ্যই কিন্তু তোমার কস্ট মানে পার ডে অনেক বেশি পড়বে। হচ্ছে তুমি একটা বাসা ডিরেক্ট, কিন্তু এখানে সুবিধা অসুবিধা দুইটাই আছে। সুবিধাটা হচ্ছে যে তুমি এখানে এসে তুমি ওখানে 2 দিন 3 দিন যে কয়দিন 1 সপ্তাহ থাকো এয়ারবিএনবি তে, এরপর তুমি ঘুরে ঘুরে বাসা খোঁজো, বাসা দেখো,
হ্যাঁ, বাসা দেখে এরপরে তুমি বুক করো। কিন্তু বিষয়টা হচ্ছে যে আসলে আমরা বাংলাদেশে বাসা খোঁজা বলতে যেটা বুঝি যে টুলেট টানানো, তারপর সেভাবে এখানে তো সবকিছু অনলাইন। তুমি বাংলাদেশে বসেও যেভাবে খুঁজতে এখানেও সেভাবেই, শুধু অ্যাডভান্টেজ হচ্ছে যে বাসা বুক করার আগে তুমি হয়তো একবার দেখার সুযোগ পাবে, মানে একদম এসে ফিজিক্যালি দেখার একটা সুযোগ পাবে। সেটা যদি তুমি করতে চাও তাহলে এয়ারবিএনবি একটা ভালো ওয়ে। তবে যদি তুমি চাও যে না, আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে না আমি একা ফ্লাই করছি এবং আমি এত জিনিসপত্র নিয়ে যাচ্ছি, আমি চাচ্ছি একদম ডিরেক্ট সেটেলড হতে, যে আমি মিডিয়াম কোনো জায়গায় উঠবো না, আমি একদম ডিরেক্ট গিয়ে আমার যেখানে বাসা আমি সেখানে উঠবো। যেহেতু আমি এসেছিলাম 21 তারিখ সেপ্টেম্বরের আমার ফ্লাইট ছিল, আমি 22 তারিখে এসেছিলাম এবং হচ্ছে আমার ক্লাস শুরু ছিল 25 তারিখে। এরপর এখানে এসেও বেশ অফিসিয়াল কাজ আছে, যেমন তুমি যদি এখানে থাকতে চাও তোমার বিআরপি কালেক্ট করতে হবে, যে রেসিডেন্সিয়াল পারমিট যেটা, সেটা কালেক্ট করতে হবে। ওই সময় আর কি বেশ মানে বেশ একটা খুব ব্যস্ততার মধ্যে দিন কাটে। তো ওই জন্য যদি ওই সময় তুমি এইসব ঝামেলা থেকে বাঁচতে চাও তাহলে সবচেয়ে ভালো উপায় হচ্ছে বাসা বুক করে নেওয়া। কিন্তু বাসা বুক করার ক্ষেত্রে অবশ্যই খুব বেশি সিরিয়াস এবং খুব মানে যত্ন সহকারে কাজটা করতে হবে। কারণ আমার ক্লাসে এরকম হচ্ছে স্টুডেন্টও আছে যারা হচ্ছে বেশ দূর থেকে, প্রায় 1-1.5 ঘন্টা তারা হেঁটে আসে। মানে ওখানে তারা দেখা যায় যে খুব বেশি মানে ট্রান্সপোর্ট কস্ট তারা বিয়ার করতে পারছে না। হয়তো তারা উবারে চাইলে আসতে পারে, বাট উবার তারা কল করার মতো তাদের কাছে সামর্থ্য নেই। তারা এত টাকা প্রতিদিনের যদি 30 পাউন্ড করে খরচ হয়, সেই 30 পাউন্ড করে তারা খরচ করতে পারছে না। অথবা ট্রেনের সেই লাইনটা নেই সেখানে, অথবা বাসের ক্ষেত্রেও অনেক সময় কিছু রেস্ট্রিকশন থাকে। তো এইসব জিনিস চিন্তা করে যে আমার যেহেতু প্রতিদিন ইউনিভার্সিটিতে যেতে হবে, সেই জিনিসটা মাথায় রেখে তারপরে হচ্ছে অ্যাকোমোডেশনটা বুক করা উচিত। আপু এক্ষেত্রে আবার আমি অনেক সময় শুনেছি এরকম যে এয়ারবিএনবি এটা স্টুডেন্টদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে হয়তো আর্নিং এরও একটা সোর্স হতে পারে। যেমন আমি শুনেছি এরকম কেউ আছে যারা মানে নিজের অ্যাকোমোডেশনেই যদি এক্সট্রা একটা রুম থাকে সেটা এয়ারবিএনবি হিসেবে সুন্দরভাবে অর্গানাইজ করে তারপরে এয়ারবিএনবির হিসেবে ইউজ করে যেখানে গেস্টরা থাকে। তো হ্যাঁ, এক্ষেত্রে যদি কেউ আর কি ধরো এমন একটা বাসা নিল, বড় বাসা যেটা হচ্ছে 2টা রুম আছে, সে নিজে একটা রুম ইউজ করতেছে, অবশ্যই এক্ষেত্রে হচ্ছে বাসার যে মালিক যে থাকে তার পারমিশন মাস্ট। কারণ এখানে সবকিছু একটা লিগ্যাল ওয়ের ভিতর দিয়ে যেতে হয়। কোনো কিছুই তুমি কারো কাছে না কারো কাছে তোমাকে জবাব দিতেই হবে। তো জবাব ছাড়া তুমি কিছুই করতে পারবে না। তুমি বাসা ভাড়া নিয়েছো, তুমি যদি চাও যে হ্যাঁ আমি এয়ারবিএনবির ব্যবস্থা করব, আমি কেউ এসে এখানে থাকবে জাস্ট সেই ব্যবস্থাটা করব, তাহলে সেটা তোমাকে জানাতে হবে বাসার হচ্ছে যে মালিক তাকে। সে যদি ওকে হয় তাহলে হয়তো এই ব্যবস্থাটা করা যেতেও পারে। আপু আপনি একদম প্রথমে বলছিলেন যে হচ্ছে ইউনিভার্সিটি অ্যাকোমোডেশন, ওইটাতে কি আমি কোনো মানে আমার স্কলারশিপ কি ওখানে কোনো হেল্প করবে না? এক্ষেত্রে হচ্ছে তোমার স্কলারশিপ তোমাকে মান্থলি একটা হচ্ছে পেমেন্ট করবে থাকা এবং খাওয়ার জন্য। তোমার যে কস্ট আছে, যে প্রতি মাসে তোমাকে জাস্ট মানুষ যেভাবে বেতন পায় ওইভাবে আর কি একটা বেতন দিবে। এখন সেই বেতন দিয়ে তুমি কত টাকা দিয়ে বাসা ভাড়া দিচ্ছ, আর কত টাকা দিয়ে খাচ্ছ, কত টাকা জমাচ্ছ, এটা পুরোটাই তোমার ম্যানেজমেন্ট। সো এরকমই আর কি। স্কলারশিপও তোমাকে যেমন চাকরি পাওয়ার পর মানুষ যেমন বেতন পায় ওরকম আর কি মান্থলি তোমাকে পে করবে। এখন তুমি অ্যাকোমোডেশন কত টাকার ভিতরে তুমি থাকছো এটা হচ্ছে তুমি নিজে সিলেক্ট করতে পারবে, এবং হচ্ছে তুমি কত টাকা খাচ্ছ এটাও তুমি নিজে সিলেক্ট করতে পারবে। এটা পুরোটাই তোমার উপর। আপু আরেকটা কোয়েশ্চেন, এটা একটু মানে জানি না কেমন কোয়েশ্চেন, আমি জানি না, কিন্তু বাংলাদেশে দেখা গেছে যে আমরা যে সময় অ্যাকোমোডেশনের জন্য চেষ্টা করি তখন আমাদেরকে বাড়িওয়ালারা বলে দেয় যে অমুক মাস থেকে উঠতেই হবে, না হলে হচ্ছে ওই মাসের টাকা দিয়ে দিতে হবে। তো আপু এই ক্ষেত্রে কি হচ্ছে ওখানে কি অ্যাকোমোডেশনের যে সময় আপনি বুক করেছেন তখন কি একটা মান্থ বলে দিয়েছেন, বা আপনি যেহেতু অনেক আগে বুক করেছেন, আপনি যখন বলেছেন যে আমি ধরেন আপনি সেপ্টেম্বরে বললেন আমি ফেব্রুয়ারিতে উঠবো, এক্ষেত্রে মাঝখানের এই মাসগুলো তো তারা মানে ফাঁকা রাখবে না, বা এরকম টাইপের কোনো সমস্যা কি ফেস করতে হয়েছে কিনা? এখানের অ্যাকোমোডেশনে হচ্ছে সুবিধা হচ্ছে এটা যে তারা জানে যে ইউনিভার্সিটি কবে থেকে শুরু হয়। তারা জানে সেপ্টেম্বর থেকে ইউনিভার্সিটি শুরু হয়। তো আমি যখন বুক করি তখন আমার বুকিংটা ছিলই সেপ্টেম্বর থেকে, মানে সেপ্টেম্বর থেকেই এটা শুরু হবে।
সেপ্টেম্বর থেকে হচ্ছে একটা সময়সীমা পর্যন্ত, সেটা যে কয় মাস হোক বা যে কয় বছর হোক, 1 বছরের জন্য হতে পারে। সেটা হচ্ছে যে আমি যখন বুক করতেছি তখন আমাকে বলা হয়েছে, আমি তো বুক করেছি ধরো জুন জুলাইতেও যদি আমি বুক করে থাকি, সেই ক্ষেত্রেও হচ্ছে বলা হয় সেপ্টেম্বর থেকে, কারণ তারা জানে যে স্টুডেন্ট আসেই সেপ্টেম্বরে। এবং যখন আমি বুক করি তখন আমার কাছ থেকে একটা বুকিং ফি নেওয়া হয়, যেই বুকিং ফি এখনো তাদের কাছে আছে। আমি যখন এই অ্যাকোমোডেশন ছেড়ে চলে যাব তখন তারা আমাকে সেটা মানে শর্ত অনুযায়ী ফেরত দিবে। মানে যদি আমি কোনো ক্ষয়ক্ষতি করি তাহলে সেখান থেকে কিছু টাকা কেটে রাখতে পারে, পাউন্ড। আর যদি মনে হয় যে না এভরিথিং ইজ অলরাইট, তাহলে হচ্ছে তারা সেই যে বুকিং মানিটা আছে সেটা আমাকে ব্যাক করে দিবে। অসংখ্য ধন্যবাদ আপু। এইটাতেও মানে অ্যাকোমোডেশন নিয়েও আমরা খুবই মানে এইভাবে এত বিস্তরভাবে আমার মনে হয় না কেউ কখনো এত সরাসরি জানতে পেরেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু, এত সময় নিয়ে এত সুন্দর করে সবকিছু বিস্তারিত বলার জন্য।